গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদ আমি আলোচনা করব আর পড়াবো। দেখো, সন্ধ্যার পর ব্রহ্মানন্দ উইল লিখিয়া ফিরিয়া আসিলেন, দেখিলেন যে হরলাল আসিয়া বসিয়া আছেন। কি কথা ছিল? হরলালের সাথে ব্রহ্মানন্দের যে চুক্তি হয়েছিল যে ব্রহ্মানন্দ যখন কৃষ্ণকান্ত রায়ের কাছে যাবে তখন উইল বদলে ফেলে কৃষ্ণকান্তের সিগনেচারটা করে আনবে, তাই তো? সেই কাজ হয়ে গেছে। এবার ব্রহ্মানন্দ এসে গেছে বাড়িতে, এসে দেখছে হরলাল আগে থেকে এসে বসে আছে। হরলাল জিজ্ঞাসা করিলেন কি হইল? তখন ব্রহ্মানন্দ একটু কবিতা প্রিয় ছিল, তিনি কষ্টে হাসিয়া বলিলেন, মনে করি চাঁদা ধরি হাতে দিই পেরে, বাবলা গাছে হাত লেগে আঙুল গেল ছিঁড়ে। এখান থেকে দেখো প্রশ্ন আসতে পারে, এই কবিতাটি কার কবিতা ছিল বা কে এই কবিতাটি কার মুখ থেকে নিঃসৃত হয়েছে? লিখতে হবে ব্রহ্মানন্দ। দেখো, তারপরে আছে হরলাল বলছে পারো নাই নাকি, বলছে কাজটা কি তুমি পারো নি নাকি? তখন ব্রহ্মানন্দ বলল, ভাই কেমন বাঁধো বাঁধো ঠেকিতে লাগিল, কেমনটা বাঁধো বাঁধো লাগলো। হরলাল বলল পারো নাই? তখন ব্রহ্মানন্দ বলছে না ভাই, এই ভাই তোমার জাল উইল নাও, এই তোমার টাকা নাও। ব্রহ্মানন্দ বলছে তোমার জাল উইলটা এবার তুমি নিয়ে নাও, এবার তোমার টাকাটা নাও। এই বলিয়া ব্রহ্মানন্দ কৃত্রিম উইল ও বাক্স হইতে 500 টাকার নোট বাহির করিয়া দিলেন। কৃত্রিম উইল আর বাক্স থেকে কত টাকার নোট বের করে দিল ব্রহ্মানন্দ? 500 টাকা, যেটা হরলালের কাছ থেকে সে নিয়েছিল। ক্রোধে এবং বিরক্তিতে হরলালের চক্ষু আরক্ত এবং অধর কম্পিত হইল। ক্রোধে আর বিরক্তে হরলালের চক্ষুগুলো যেন রক্তবর্ণ হয়ে গেল, আর অধর মানে নিচের যে ঠোঁটটা সে কম্পিত হয়ে উঠল, অধর কম্পিত হয়ে উঠল। বলিলেন মূর্খ অকর্মা, স্ত্রীলোকের কাজটাও তোমা হইতে হইল না, এটা একটা স্ত্রীলোকের কাজ ছিল, তুমি সেটাও পারলে না। আমি চলিলাম, কিন্তু দেখিও যদি তোমা হইতে এই কথার বাষ্পমাত্র প্রকাশ পায় তবে তোমার জীবন সংশয়। আচ্ছা দেখো, তোমার থেকে যদি এই কথা বেরোয় তাহলে তোমার কিন্তু জীবন সংশয় হয়ে যাবে। এ কথা কে বলল? হরলাল ব্রহ্মানন্দকে। ব্রহ্মানন্দ বলিলেন সে ভাবনা ভাবিও না, সে ভাবনা করিও না, মানে ও ভাবনা করে না, সেই ভাবনা কথা আমার নিকট প্রকাশ পাইবে না। বলছে সেই ভাবনা করিও না, কথা আমার নিকট প্রকাশ পাইবে না, মানে হরলালকে ব্রহ্মানন্দ বলছে তুমি ভাবনা করো না, আমার কাছ থেকে কোনো কথা প্রকাশ পাবে না। সেখান হইতে উঠিয়া হরলাল ব্রহ্মানন্দের পাকশালায় গেলেন। ব্রহ্মানন্দ কী করল? ব্রহ্মানন্দের পাকশালা মানে রান্নাঘরের দিকে হরলাল গেল। হরলাল ঘরের ছেলে, সর্বত্র গমনাগমন করিতে পারেন। পাকশালায় ব্রহ্মানন্দের ভাতৃকন্যা রোহিণী রাঁধিতেছিল। তাহলে রোহিণী কে ছিল? ব্রহ্মানন্দের ভাতৃকন্যা, মানে ভাইয়ের মেয়ে। এই রোহিণীতে আমার বিশেষ কিছু প্রয়োজন আছে, হরলাল বলল। অতএব তাহার রূপ গুণ কিছু বলিতে হয়, কিন্তু আজই কালই রূপ বর্ণনার বাজার নরম, আয় গুণ বর্ণনায় হাল আইনে আপনার ভিন্ন পরের করিতে নাই। কি বলছে এখানে? রোহিণী যে রান্না করছিল, রোহিণীর কাছে গিয়ে বলছে হরলাল, এই মহিলাকে আমার চাই। এখানে আজকে কালীরূপ বর্ণনার বাজার খুব নরম, কালীরূপের দরকার নেই, আয় গুণ বর্ণনায় আয়, তবে আপনার ভিন্ন পরের করিতে নাই। হাল আইনে আপনার ভিন্ন পরের করতে, মানে নিজের ছাড়া অন্যের কারোর করতে নেই। তবে ইহা বলিলেও হয় যে রোহিণীর যৌবন পরিপূর্ণ রূপ উছলিয়া পড়িতেছিল। খুব অল্প বয়সে রোহিণী বিধবা হয়েছিল, বোঝাই যাচ্ছে। এবার দেখো রোহিণী যে ছিল, এখানে বলা নেই যদিও রোহিণী বিধবা ছিল কি না। পাকশালায় সে ব্রহ্মানন্দের ভাতৃকন্যা ছিল, রাঁধছিল। এবার বলছে দেখো, তবে ইহা বলিলে হয় যে রোহিণীর যৌবন পরিপূর্ণ রূপ উছলিয়া পড়িতেছিল। খুবই রূপ যৌবন ছিল, শরতের চন্দ্র 16 কলায় পরিপূর্ণ। এখানে ঔপন্যাসিক উপমা টেনে বলেছেন কেমন ছিল? শরতের চাঁদের মতো 16 কলায় পরিপূর্ণ।
সে অল্প বয়সে বিধবা হইয়াছিল। দেখো আমি জানি বলে বিধবা বলে দিয়েছি, এখানে ছিল না, এবার যখন বলছে তখন আমি বলবো যে সে খুবই অল্প বয়সে সে বিধবা হয়েছিল, কিন্তু বৈধব্যের অনুপযোগী অনেকগুলি দোষ তাহার ছিল। দেখো বৈধব্যের অনুপযোগী মানে বৈধব্য মানে কি, বিধবা যে হয় তার বৈধব্য কাল শুরু হয়ে যায় বিধবা হওয়ার পর থেকে। তো সেই বৈধব্যের অনুপযোগী মানে উপযোগী নয় অনেকগুলি দোষ তাহার ছিল। দোষ, সে কালা পেরে ধুতি পরিত, হাতে চুড়ি পরিত, পানও ভুজি খাইত। এইগুলো কিন্তু কোনো বিধবা তখনকার দিনে করলে সমাজচ্যুত করা হতো, কিন্তু সে এইসব করতো। এদিকে রন্ধনে সেই দ্রৌপদী বিশেষ বলিলে হয়। রন্ধনে সে ছিল দ্রৌপদীর মতো, কেমন ঝোল, অম্ল, চচ্চড়ি, সরসরি, ঘণ্ট, ডালনা ইত্যাদিতে সিদ্ধ হস্ত ছিল। দেখো দ্রৌপদী কিন্তু ভীষণভাবে রন্ধনে পারদর্শী একজন মহিলা ছিলেন। দ্রৌপদীকে আমরা প্রত্যেকে জানি মহাভারতের দ্রৌপদী, যে কিনা মানে সর্বগুণা সম্পন্না ছিল এবং রান্নায় ভীষণভাবে পটু ছিলেন। এবং সেই নারী, যে নারী দ্রৌপদীর সাথে তুলনা করা হয়েছে কাকে, রোহিণীকে। কি কি খাবারের কথা আছে এখানে, ঝোল আছে, অম্ল আছে, চচ্চড়ি, সরসরি, ঘণ্ট, ডালনা ইত্যাদিতে সিদ্ধহস্ত, সবেতে পারদর্শী। আবার দেখো আলপনা, খয়েরের গহনা, ফুলের খেলনা, সূচের কাজে তুলনারহিত। এই যে দ্রৌপদী কিন্তু সবেতে বললাম সর্বকর্মে একদম মানে সর্বনিপুণা ছিলেন। তো সেই কারণে রোহিণীকে তার সাথে তুলনা করা হচ্ছে। আলপনা, খয়েরের গহনা, ফুলের খেলনা, সূচের কাজে তুলনা সব কিছু করতো। চুল বাঁধিতে, কন্যা সাজাইতে পাড়ার একমাত্র অবলম্বন, মানে চুল এমন বাঁধতো খুব সুন্দর, কারোর বিয়ে হলে সেই কন্যাকে সাজিয়ে দিত রোহিণী। তো তাহার আর কেহ সহায় ছিল না বলিয়া সে ব্রহ্মানন্দের বাটিতে থাকিত। তার আর কেউ ছিল না বিধবার হওয়ার পর, তাই সে কী করলো, ব্রহ্মানন্দের কাছে থাকতো। রোহিণীর উপসী ঠন ঠন করিয়া ডালের হাঁড়িতে কাটি দিতেছিল। ডালের হাঁড়িতে রোহিণী কাটি দিচ্ছিল। দূরে একটা বিড়াল থাবা পাতিয়া বসিয়াছিল। দূরে একটা কে বসেছিল, কি বসেছিল, বিড়াল বসেছিল। আচ্ছা দেখো, পশুজাতি রমণীদিগের বিদ্যুদ্দাম কটাক্ষে শিহরে কি না দেখিবার জন্য, পশুজাতি রমণীদিগের বিদ্যুদ্দাম কটাক্ষে শিহরে কি না দেখিবার জন্য রোহিণী তাহার উপরে মধ্যে মধ্যে বিষপূর্ণ মধুর কটাক্ষ করিতেছিল। দেখো এখানটা এমনভাবে ঔপন্যাসিক দিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনি বলছেন যে পশুজাতি মানে এখানে বিড়ালকে বলা হচ্ছে, যে সমগ্র পশুজাতিকে বলা হচ্ছে যে রমণীদিকের বিদ্যুদ্দাম কটাক্ষে, মানে একটা মানে বিদ্যুতের মতো তাকিয়ে আছে মানে রাগে, শিহরে কি না মানে পশুজাতি রমণীদিকের বিদ্যুদ্দাম কটাক্ষে ভয় পায় কি না ওটা দেখার জন্য রোহিণী তার উপরে মাঝে মাঝে বিষপূর্ণ মধুর কটাক্ষ, একটা বিষপূর্ণ মধুর কটাক্ষ করিতেছিল। বিড়াল সেই মধুর কটাক্ষকে ভর্জিত মৎস্যাহারের নিমন্ত্রণ মনে করিয়া অল্পে অল্পে অগ্রসর হইতেছিল। বিড়াল কি করলো, সেই মধুর কটাক্ষকে ভাবছে যে মৎস্য আহারের জন্য বোধহয় নিমন্ত্রণ করা হচ্ছে, তাই সে রোহিণীর দিকে এগোচ্ছে। এমন সময় উনি বোঝানোর জন্য, এই রকম সময়গুলো বোঝানোর জন্য বলছে, সেই সময় হরলাল, ঠিক সেই সময় হরলাল এসেছে। এই মতো সময়ে হরলাল বাবু জুতা সমেত মশমশ করিয়া ঘরের ভিতর প্রবেশ করিলেন। বিড়াল ভীত হইয়া ভর্জিত মৎস্যের লোভ পরিত্যাগপূর্বক পলায়নে তৎপর হইল। রোহিণী ডালের কাটি ফেলিয়া দিয়া, হাত ধুইয়া, মাথায় কাপড় দিয়া উঠিয়া দাঁড়াইল। নখে নখ খুঁটিয়া জিজ্ঞাসা করিল, বড় কাকা কবে এলেন? হরলাল বলিল, কাল এসেছি, তোমার সঙ্গে একটা কথা আছে। রোহিণী শিহরিল, ভয় পেল, বলিল, আজই এখানে খাবেন? বলছে, আজকে কি এখানে খাবেন? সরু চালের ভাত চড়াবো কি? তাহলে রোহিণী কোন চালের ভাত চড়াতে চেয়েছিল? সরু চালের। হরলাল বলল, চড়াও, কিন্তু সে কথা নয়, তোমার একদিনের কথা মনে পড়ে কি? রোহিণী চুপ করিয়া মাটি পানে চাহিয়া রইল। কোন একটা দিনের কথা হরলাল মনে পড়ার কথা বলতে রোহিণী মাটির দিকে চুপ করে তাকিয়ে থাকলো।
হরলাল বলিল, সেই দিন যে দিন তুমি গঙ্গা স্নান করিতে আসিতে যাত্রীদিগের দল ছাড়া হইয়া পিছাইয়া পড়িয়াছিলে, মনে পড়ে? তুমি গঙ্গা স্নান করতে গিয়েছিলে এবং যখন ফিরে আসছিলে যাত্রীদিগের দল ছাড়া হয়ে পিছিয়ে পড়েছিলে, তোমার কি মনে আছে? রোহিণী বাঁ হাতের 4টা আঙুল ডাইন হাতে ধরিয়া অধোবদনে বলল, রোহিণী তাহলে বাঁ হাতের 4টে আঙুল ডান হাতে ধরেছিল, ধরে কি বলল? হরলাল মনে পড়ে বলল, মনে পড়ে। হরলাল বলল, সেদিন তুমি পথ হারাইয়া মাঠে পড়িয়াছিলে, মনে পড়ে? সেদিন তো তুমি পথ হারিয়ে ফেলেছিলে এবং মাঠে পড়েছিলে। তখন রোহিণী বলছে, পড়ে, মনে পড়ে। হরলাল বলছে, যেদিন মাঠে তোমার রাত্রি হইল, তুমি একা, জনকট বদমাস তোমার সঙ্গ নিল, মনে পড়ে? কয়েকজন বদমাস কিন্তু তোমার জনকতক বদমাস, এখানটা প্রিন্টিং এখানে ফোটেনি, জনকতক বদমাস তোমার সঙ্গ নিল, মনে পড়ে? বলছে হ্যাঁ। রোহিণী বলল, হ্যাঁ মনে পড়ে। হরলাল বলছে, সেদিন কে তোমায় রক্ষা করিয়াছিল? বলছে, তোমাকে সেদিন কে বাঁচিয়েছিল, কে রক্ষা করেছিল? রোহিণী বলল, তুমি ঘোড়ার উপরে সেই মাঠ দিয়ে কোথায় যাইতেছিলে? তখন হরলাল বলল, শালির বাড়ি। তাহলে হরলাল রোহিণীকে যেদিন রক্ষা করেছিল বদমাইশদের হাত থেকে, সেদিন কিসে করে, ঘোড়ায় চড়ে হরলাল কোথায় যাচ্ছিল? শালির বাড়ি। এটা কিন্তু প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা। রোহিণী বলল, তুমি দেখিতে পাইয়া আমায় রক্ষা করিলে, আমায় পালকি বেহারা করিয়া বাড়ি পাঠাইয়া দিল। তুমি আমায় দেখতে পেয়েছিলে, রক্ষা করলে, আমায় পালকিতে করে বেহারাকে দিয়ে বাড়ি পাঠালে, মনে পড়ে বই কি? সেই ঋণ আমি কখনো পরিশোধ করিতে পারিব না, সেই ঋণ আমি কোনো দিন পরিশোধ করতে পারবো না। তখন হরলাল বলছে, আজ সে ঋণ পরিশোধ করিতে পারো, তার উপর আমার জন্মের মতো কিনিয়া রাখিতে পারো, করিবে? বলছে, আজকে সেই ঋণ শোধ করবার দিন, তুমি কি করতে পারবে? তখন রোহিণী বলল, কি বলুন, আমি প্রাণ দিয়েও আপনার উপকার করিব। তখন হরলাল বলল, করো না করো এ কথা কাহারও সাক্ষাতে প্রকাশ করিও না, তুমি করো আর না করো এ কথা কারো সাক্ষাতে কিন্তু কারোর সামনে প্রকাশ করবে না। রোহিণী বলল, প্রাণ থাকিতে নয়। তখন হরলাল বলছে, দিব্য করো, মানে দিব্যি দাও। তখন রোহিণী দিব্য করিল, মানে দিব্যি দিল। তখন হরলাল কৃষ্ণকান্তের আসল উইল ও জাল উইলের কথা বুঝাইয়া বলিল। শেষ বলিল, সেই আসল উইল চুরি করিয়া জাল উইল তাহার বদলে রাখিয়া আসিতে হইবে। আমাদের বাড়িতে তোমার যাতায়াত আছে, তুমি বুদ্ধিমতী, তুমি অনায়াসে পারো, আমার জন্য ইহা করিবে? রোহিণী শিহরিল, বলিল, চুরি? আমাকে কাটিয়া ফেলিলেও আমি পারিব না। রোহিণী বলছে, চুরি তো আমি করতেই পারবো না, আমাকে কেটে ফেললেও আমি করব না। হরলাল বলছে, স্ত্রীলোক এমন অসারি বটে, কথার রাশি মাত্র। এই বুঝি এ জন্মে তুমি আমার ঋণ পরিশোধ করিতে পারিবে না? এ জন্মে তুমি আমার ঋণ পরিশোধ করিতে পারিবে না। তখন রোহিণী বলছে, আর যা বলুন সব পারিব, মরিতে বলেন মরিব, কিন্তু এই বিশ্বাসঘাতকের কাজ পারিব না, এই বিশ্বাসঘাতকের কাজ আমি করতে পারবো না। হরলাল কিছুতেই রোহিণীকে সম্মত করিতে না পারিয়া সেই 1000 টাকার নোট রোহিণীর হাতে দিতে গেল। 1000 টাকা। তাহলে রোহিণীকে কত টাকা দিতে গিয়েছিল হরলাল? 1000 টাকার নোট। বলিল, এই 1000 টাকা পুরস্কার আগাম নাও, এই কাজ তোমাকে করিতে হইবে, এই কাজটা তোমাকে করতে হবে। রোহিণী নোট লইল না, বলিল, প্রত্যাশা করি না টাকার, এটা হবে টাকার, হ্যাঁ, টাকার প্রত্যাশা করি না, কর্তার সমস্ত বিষয় দিলেও পারিব না, করিবার হইতো তো আপনার কথাতেই করিতাম। বলছে, টাকার প্রত্যাশা আমি করি না, কর্তার সমস্ত বিষয় সম্পত্তি দিয়ে দিলেও, মানে কৃষ্ণকান্তের সমস্ত বিষয় সম্পত্তি দিয়ে দিলেও আমি করিব না, করিবার হইতো তো আমি আপনার কথাতেই করিতাম। তখন হরলাল বলল, দীর্ঘ নিঃশ্বাস বলিল, করিয়াছিলাম রোহিণী, তুমি আমার হিতৈষী, মনে করিয়াছিলাম রোহিণী, তুমি আমার হিতৈষী, পর কখনো আপন হয়? সে আর কি বলছে যে তুমি কি আর কখনো আপন হতে পারো? দেখো, একটা সেন্টিমেন্টে ঘা দিয়ে কথা বলছে। দেখো, আজ যদি আমার স্ত্রী থাকিত, আমি তোমার খোসামত করিতাম না, সেই আমার এ কাজ করিত। এবার রোহিণী একটু হাসিল। হরলাল জিজ্ঞাসা করিল, হাসিলে যে? রোহিণী বলছে, আপনার স্ত্রীর নামে সেই বিধবা বিবাহের কথা মনে পড়িল, আপনি নাকি বিধবা বিবাহ করিবেন? তখন হরলাল বলছে, ইচ্ছা তো আছে, কিন্তু মনের মতো বিধবা পাই কই? রোহিণী, তা বিধবাই হোক সধবাই হোক, বলি বিধবাই হোক কুমারীই হোক, একটা বিবাহ করিয়া সংসারী হইলেই ভালো হয়। আমরা আত্মীয় স্বজন সকলেরই তাহলে আহ্লাদ হয়, আমাদের আত্মীয় স্বজনদের তাহলে ভালো হয়। হরলাল বলছে, দেখো রোহিণী, বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, হ্যাঁ,
রোহিণী বলছে, তা তো এখন লোকে বলিতেছে। হরলাল বলল, দেখো তুমিও একটা বিবাহ করিতে পারো, কেন করিবে না? তখন রোহিণী মাথায় কাপড় একটু টানিয়া মুখ ফিরাইল। হরলাল বলিতে লাগলো, দেখো তোমাদের সঙ্গে আমাদের গ্রাম সুবাদ মাত্র, সম্পর্কে বাঁধে না। বলছে সম্পর্কে কিন্তু বাঁধে না। এবার রোহিণী লম্বা করিয়া মাথার কাপড় টানিয়া দিয়া উনুন গোড়ায় বসিয়া ডালে কাটি দিতে আরম্ভ করিল। দেখিয়া বিষণ্ণ হইয়া হরলাল ফিরিয়া চলিল। হরলাল দ্বার পর্যন্ত গেলে রোহিণী বলিল, কাগজখানা না হয় রাখিয়া যান, দেখি কি করিতে পারি। বলছে, কাগজখানা রেখে যান, দেখি কি করতে পারি। হরলাল আহ্লাদিত হইয়া জাল উইল ও নোট রোহিণীর নিকটে রাখিল। জাল উইল আর নোটটা কি করলো, রোহিণীর কাছে রেখে গেল। দেখিয়া রোহিণী বলিল, নোট না, শুধু উইলখানা রাখুন। দেখো এইখানে কিন্তু একটুখানি রোহিণীর সম্মানে আঘাত হানলো এবং ভেতরে একটা একটা ভয় ওর কাজ করলো যে এই রকম হরলাল মাঝে মাঝে ওকে উত্ত্যক্ত করতেই পারে। তার থেকে বরং বিয়ের যে কথাটা বললো ওটা কিন্তু রোহিণীকে উদ্দেশ্য করেই বলেছিল, তো উত্ত্যক্ত করতেই পারে সেটা ভেবে সঙ্গে সঙ্গে ও ডিসিশন নিল যে ও কাজটা করবে। ঠিক আছে, তাহলে আর হরলাল কাজটা করে দিলে ওকে আর উত্ত্যক্ত ভবিষ্যতে করতে পারবে না। বুঝতে পেরেছো? এটা একটা নারী মন সঙ্গে সঙ্গে জিনিসটা ঘটলো। হরলাল আহ্লাদিত হইয়া জাল উইলার নোট রোহিণীর নিকটে রাখিল। দেখিয়া রোহিণী বলিল, নোট না, শুধু উইলখানা রাখুন। রোহিণী দেখো টাকাও চায় না, বলছে নোটটা আমার দরকার নেই, আপনি শুধু উইলটা রেখে যান। হরলাল তখন জাল উইলখানা নোট রাখিয়া নোট লইয়া গেল। হরলাল কি করলো, জাল উইলটা রেখে নোট নিয়ে চলে গেল। বুঝতে পেরেছো? এখান থেকে অনেকগুলোই প্রশ্ন হবে। আমি যখন প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব তখন আমি তোমাদের প্রশ্ন দিয়ে দেব। এবার আমি প্রশ্নোত্তর পর্ব শুরু করব। আমি তৃতীয় পরিচ্ছেদ পড়িয়ে দিলাম, পরেরটায় যাব চতুর্থ পরিচ্ছেদ। আজকে নয়, পরের দিনে, পরের ক্লাসে থাকবে। আচ্ছা, তোমাদের ক্লাসগুলো আশা করি ভালো লাগছে। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।